পুষ্পিতার বুক ছলকায়, লজ্জা পায়, দৃষ্টি ফিরিয়ে আরশিতে নিয়ে আসে সহসা। নোহা জিজ্ঞেস করলো, বলুন তো ভাইয়া, আয়নায় কাকে দেখতে পাচ্ছেন? ওপাশ থেকে নাহিদ বলল, আগে বিট্টু কেন বলবে? লেডিস ফার্স্ট। আগে আমরা আমাদের ভাবির মুখে শুনবো। বলুন ভাবি, আপনি কাকে দেখতে পাচ্ছেন? পুষ্পিতা এমনি লজ্জায় কাবো। এত মানুষ এখানে, যদিও গুরুজন কেউ নেই, কিন্তু তাও মেয়েটার ঠোঁট টিপে রাখলো। নোহা তাগিদ দেয়, কি রে বল, আমাদের মতো ভাইয়াও কিন্তু অপেক্ষা করছে। পুষ্পিতা চোখের কোণা তুলে দেখতে চাইল তাকে। বিধিবাম চোরা নজর পৌঁছালোই না। মাথা নামিয়ে মিহি কণ্ঠে বলল, আমার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষকে। অমনি ঘরময় হাততালি পড়ল। পেছনে বসে মিরাজটা টেনে টেনে বলল, ও হো, সুদর্শন পুরুষ। রাহাত অধৈর্য বলল ছটপটে গলায়, এবার 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 বিট্টু ভাইয়া বলবে। মিথিলা চোখ পাকিয়ে বলল, এই তুই এখানে কি করছিস? বলেছি না এখানে ছোটদের আসতে নেই। ও ঠোঁট উল্টে বলল, আমি কি আর ছোট আছি? আমি তো এখন তোমার থেকেও লম্বা। সৌরভ তাল মেলালো সাথে, ঠিক কথা। সালাবাবু এখন কলেজে উঠবে, আর তুমি তাকে বাচ্চা বানিয়ে দিচ্ছ মিথিলা। এই তো দুদিন, তারপর সেও তো বউ নিয়ে আসবে স্টেজে। সিনিয়রদের দেখে দেখে শিখে রাখতে হবে না? রাহাতের যুক্তি পছন্দ হলো। উত্তেজনায় হাইফাই করলো দুলাভাইয়ের সাথে। মিথিলা বুক বাঁকায়। নোহা একবার নাহিদকে দেখলো, একবার ওকে। একটা সময় এরা দুজন দুজনকে ভালোবাসতো, অথচ আজ ভাগ্যের চালে কে কোথায় গিয়ে পড়েছে। নাহিদ বড্ড স্বাভাবিক, হাবভাব দেখে মনে হচ্ছে মিথিলাকে সে চেনেই না। এখন অবধি একবার তাকাতেও দেখেনি। ও ছোট্ট করে শ্বাস ছাড়ল, পরপর ঠোঁটে হাসি টেনে বলল, ভাইয়া এবার আপনার পালা, বলুন আয়নায় কাকে দেখতে পাচ্ছেন? পুষ্পিতার মতো তীব্রর এত সময় লাগেনি। সে ঝট করে বলে দিল, আমার বউকে, পৃথিবীর হাজার কোটি মানুষের মধ্যে যার ওপর শুধু আমার একার অধিকার। পুষ্পিতার বুক জোড়ালো, শ্বেত কপলে কুণ্ঠার ধারা। হাততালির শব্দ এবারে চড়াও হলো বেড়ে। তীব্রর উত্তরে বন্ধুদের উচ্ছ্বাসও বাড়ল আর একটু। মুশফিক তো বলেই ফেললো, আমিও বিয়ে করব, বউকে দেখে এভাবে বলবো, কেউ আমাকে বিয়ে দাও প্লিজ। ঘরময় একচোট হাসাহাসির মাঝে আচমকা ছুটে এলেন সালমা। হৈ হৈ করে জানালেন, পুষ্পিতা, ফারজানা এসেছে। মেয়েটা উদ্বেগ নিয়ে বলল, কোথায়? এর মাঝে ঢুকলেন ফারজানা। একা নন, শাহেদাও এসেছে। ব্যস্ত পায়ে এগিয়েই পুষ্পিতাকে জড়িয়ে ধরলেন রমণী। বুকের সাথে বসে থাকা পুষ্পিতাকে শক্ত করে চেপে রেখে চুমু খেলেন মাথায়। মুখটা তুলে বললেন, কেমন আছো এখন? ভালো। আসতে এত দেরি করলেন কেন? পথে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। আমি তো ভাবলাম এসে বিয়েই পাবো না। যাক, দেখে শান্তি লাগলো যে অনুষ্ঠান এখনো হচ্ছে। তারপর তীব্রর দিকে চাইলেন তিনি। কপাল কুঁচকে বললেন, তুমি বুঝি সেই গুন্ডা বর যে আমার বাড়ির উঠোন থেকে আমার মেয়েকে তুলে এনেছ? তীব্র মৃদু হেসে সালাম দিল। ভদ্রমহিলা খুশি হয়ে বললেন, ওয়ালাইকুম সালাম। এতদিন ছবি দেখেছি, আর সামনে থেকে দেখলাম, মাশাল্লাহ, একেবারে রাজপুত্র। পুষ্পিতার নজর পড়ল ফারজানার পেছনে। বিশাল ফুলের বুকে হাতে দাঁড়িয়ে শাহেদ। চোখে মুখে প্রকট দ্বিধাদ্বন্দ্ব। মেয়েটা স্ফূর্ত কণ্ঠে শোধালো, কেমন আছেন স্যার? ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। শাহেদ একটু অবাক হয়। গলা ঝেড়ে হেঁটে আসার মাঝে পুষ্পিতার ঠোঁট ভর্তি হাসিটা মন দিয়ে দেখে। 2 বছরে কখনো ওকে এমন হাসতে দেখেনি তো। হুঁ হা ছাড়া জবাব দেওয়া মেয়েটা কি প্রফুল্ল আজ। দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েটাকে দেখছে শাহেদ। ভালোবাসায় সত্যিই এত জোর? যার বিরহে মানুষ শোকে নিঃশেষ হয়, তাকে পেলে আবার হাসতে পারে? ও এসে বুকেটা পুষ্পিতার হাতে দিয়ে বলল, কংগ্রাচুলেশনস। পুষ্পিতার হাসির অন্ত নেই। এভাবেই বলল, ধন্যবাদ। তারপর তীব্রর দিকে হাতটা বাড়ালো সে। আমি শাহেদ আহমেদ, বান্দারবান স্কুলের শিক্ষক। হেসে সেই হাত ধরল তীব্র। কিন্তু শাহেদকে তার একটুও ভালো লাগেনি। পুষ্পিতার দিকে এমন করে তাকাচ্ছিল কেন? তার বইয়ের দিকে শুধু সে তাকাবে, আর কেউ না। সাদা হাফ হাতা শার্টের ওপর কালো রঙের লম্বা দাগ টানা, পরনের পায়জামাটাও এক নস্কায় তৈরি। স্বল্প মেকি অন্ধকার মাখা ছোট্ট একটা ঘর। ভেতরের এক কোণায় বসে থাকা কালো বর্ণের ছেলেটা হাঁটুতে মুখ গুজে রইল। খাবার সময় হয়েছে এদিকে। মাঝে একবার ডেকে গেলেন হাবিলদার। রুক্ষ ভাষায় বললেন, খাবার দিচ্ছে, উঠছিস না কেন? হাতের লাঠিটা দিয়ে লোহার শিকে 2-4টে বাড়ি দিয়ে মনোযোগ চাইলেও বিশেষ লাভ হয়নি। ঠায় বসে থাকা ছেলেটা নড়ল না এক চুল। শেষে মেজাজ খারাপ করে চলে গেলেন ভদ্রলোক। কিছু সময় কাটলো, তারপর আচমকা আর একটি প্রশস্ত চওড়া দেহের দেখা মিলল সেথায়। গারদের এপাশ থেকে ডাকলো, সাফিন।
খুব চেনা কণ্ঠ। এত মাথা তুলল সাফিন। তীব্রকে দেখে চমকালো, হক চকালো তার নিভন্ত চোখ। তড়িৎ উঠে এলো ছেলেটা, খুশিতে হড়বড় করে বলল, বিট্টু তুই এসেছিস? আমি জানতাম, জানতাম তুই আসবি। আমাকে ছাড়িয়ে নিতে এসেছিস তাই না? আমি না এখানে আর থাকতে পারছি না। দেখ না, কতগুলো মিথ্যে মামলায় আমাকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে। আমি কিছু করিনি বিট্টু, আমাকে নিয়ে যা ভাই, প্লিজ নিয়ে যা। তীব্র নিশ্চুপ, নিরুত্তর। সাফিনের চোখের তলায় কালি জমেছে। বেশভূষা ঠিক নেই, বোঝাই যাচ্ছে এখানে কতটা দুঃসহ দশায় সে। হঠাৎ ওর নজর পড়ল তীব্রর পোশাক আশাকে। সেবার দেখে আসা অগোছালো অবিন্যস্ত বন্ধুটা তো নেই, পরিপাটি মুখশ্রী, গায়ে চাপানো শেরওয়ানি দেখে অবাক হলো সাফিন। কৌতূহলে একসা হয়ে বলল, তোর কি বিয়ে বিট্টু? উত্তর এলো সহসা, হ্যাঁ। সাফিন থমকালো তাতে। পুষ্পিতাকে ছেড়ে তীব্র এগিয়ে গেছে? 2 বছরেও যা হলো না, 2 সপ্তাহে হলো কি করে? তীব্র নিজেই বলল, কার সাথে জানিস? সাফিনের চোখে প্রশ্ন। অল্প আওয়াজে শোধালো, কার? পুষ্পিতা। ওর চোখ বেরিয়ে আসে, কণ্ঠ সিঙ্গে তুলে বলে, কি? তীব্র বুকে হাত গুজে দাঁড়ালো, মুখায়বে আত্মগরিমা জলজল করছে, তেমনি সুদূর তার কণ্ঠস্বর। তুই আমাদের আলাদা করতে চেয়েছিলি না, অথচ দেখ কিচ্ছু হলো না। আসলে এটাই ভালোবাসা। এখানে খাদ না থাকলে আল্লাহ ছাড়া আলাদা করার ক্ষমতা কারণ নেই সাফিন। আমার পুষ্পিতাকে আমি ঠিক খুঁজে নিয়েছি। সাফিন উদ্বেগ নিয়ে বলল, কিন্তু আমি তো তার জন্য অনুতপ্ত। আমি ক্ষমাও চেয়েছি তোর পা ধরে। তুই তো বলেছিলি আমাকে মাফ করে দিয়েছিস। এখন তাহলে আমাকে নিয়ে জানা বিট্টু। তুই একবার আঙ্কেলকে বললে। তীব্র হুট করেই মুখ শক্ত করলো, জ্বলন্ত আগুন ঠিকরে দিল দৃষ্টিতে। না, মাপ তোকে আমি আমার জন্য করেছিলাম। ভেবেছিলাম তোর এই ছেলে মানুষই চক্রান্তটাই শুধু আমি ভুগছি। কিন্তু তোর জন্য আমার ভীতু মেয়ের যা ক্ষতি হয়েছে সাফিন, তার সব আমি এবার কড়াই গন্ডায় উসুল করে নেব। সাফিন বুঝতে না পেরে বলল, কি করেছি আমি? পুষ্পি পথিমধ্যে ঠোঁটে আঙুল চাপলো ও। নেত্রমণিতে উষ্ণতার ঝড় তুলে বলল, তোর অপবিত্র মুখে আমার স্ত্রীর নাম নিবি না বিট্টু। তীব্রর 2 পাশে চিবুক মটমট করলো ঠোঁট নাড়াতে গিয়ে। ভীষণ ক্রোধে চৌচির হয়ে বলল, তোর একটা অন্যায়ে আমার জীবনে 2 বছর নষ্ট হয়ে গেছিল। তাও আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম সাফিন। কিন্তু তুই আমার ভীতু মেয়ের সাথে যা করেছিস, তোর জন্য ও যতটা যন্ত্রণা পেয়েছে, যা হারিয়েছে, শুক্রিয়া কর তোর আর আমার মাঝে এই লোহার শিকলগুলো আছে। না হলে আজ আজ তুই এখানে আমার হাতে খুন হতি, ফর শিওর। একটু থেমে বলল, আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব তুই যাতে কোনোদিন থানা থেকে বের হতে না পারিস। এটা আমার নিজের কাছে নিজেকে করা প্রতিজ্ঞা। ভাই এভাবে বলিস না। আমি। তীব্র কথা শেষ করতে দিল না, হুঙ্কার ছুড়ল দরার স্বরে, তোর প্রত্যেকটা দিন কাটবে অনুশোচনায় সাফিন। প্রতিটা মুহূর্ত তুই হাহাকারে ভুগবি। মাদক সেবন, বিক্রি, ইভটিজিং, আরও অনেকগুলো মামলা খেয়েছিস শুনলাম। এবার তোর ওপর আমি অ্যাটেম্প টু মার্ডার কেসও করব। রাজ সাক্ষী হব নিজে। এক কথায় বলতে পারিস এখান থেকে তোর বের হবার কোনো সুযোগই আমি রাখবো না। যদি ফাঁক ফোকর দিয়ে বের হয়েও যাস, সেটা তোর জন্য আরও বড় দুর্ভাগ্যের হয়ে দাঁড়াবে। তোর শাস্তি তিল তিল করা কষ্টই হবে বিয়ের দিন আমার স্ত্রীকে দেওয়া আমার উপহার। তীব্র রেজা তালুকদার কখনো প্রেম আর প্রতিশোধ ফেলে রাখে না। কথা শেষ করে ঘুরে হাঁটা ধরল সে। সাফিনের চোখে অন্ধকার নেমে আসে। এতদিন অন্তত আশাই ছিল তীব্র জানলে ঠিক একটা ব্যবস্থা করবে, কিন্তু এখন তো তাও শেষ। উদ্ভ্রান্তের ন্যায় পিছু ডাকলো সে, বিট্টু যাস না, আমাকে ফেলে যাস না বিট্টু, আমার ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল করে ফেলেছি আমি। তীব্র শুনল হয়তো, কিন্তু দর্পের গতি থামেনি। অনুতাপে হাঁ হুতাশ করে শিকের গায়ে মাথা ঠুকলো সাফিন। চোখের ব্যাকুল বর্ষায় ভিজে গেল বুক। কিন্তু আজকের এই কান্নার কোনো সুরাহা নেই, কেউ নেই তার অপরাধের পাশে। এই জন্যই হয়তো বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। নতুন করে বিয়ে পড়ানোর পরপরই বাতাসে খবর ছুটে বেড়ালো তীব্রকে পাওয়া যাচ্ছে না। অমন বেশভূষাতেই কোথায় একটা উধা হয়ে গেছে। বন্ধুরা ফোন করলো, বাবা করলেন, পুষ্পিতা ফোন করলো, মেসেজ পাঠালো, কিছুতেই কোনো লাভ হয়নি। পাক্কা 1.5 ঘন্টা পর তাকে দেখে যেন প্রাণ ফিরল জামশেদের। চৌকাঠে ছুটে গেলেন তিনি। কোথায় গিয়েছিলে? থানায়। যা
জামশেদ থমকালেন। সাফিনের সাথে দেখা করতে? হ্যাঁ। ভদ্রলোকের চেহারায় চিন্তা দেখা গেল। ফিজেল গলায় শোধালেন, কেন, জানতে পারি? উনি ভেবেছিলেন বন্ধুর বেলায় তীব্র ফের উদারতা দেখাবে, হয়তো বলবে ওকে ছাড়িয়ে দেওয়ার কথা, অথচ সে বলল ও যেন কোনোদিন থানা থেকে ছাড়া না পায়, সেটা ইনশিওর করতে। তারপর দীর্ঘ পায়ে চলে গেল সামনে। জামশেদ অবাক হলেন, পরপরই ভীষণ স্বস্তিতে বুকটা লুটোপুটি খেলো। ক্রুর হেসে ভাবলেন, এত মারাত্মক মারাত্মক কেসে ফাঁসানো হয়েছে, জামিন নাকচ হতে বাধ্য। তুমি চিন্তা করো না মাইশন, যে তোমাকে ভুগিয়েছে দুর্ভোগ, এখন তার পোহানোর পালা। বিয়েবাড়ি এখন মোটামুটি শান্ত। আজকে রাত সবাই এখানেই থাকবে, একেবারে কাল বউ নিয়ে বাড়ি ফিরবে তীব্র। তাই ওদের প্রথম রাতের আয়োজন করা হয়েছে সেখানে, যেখানে ভাড়া থাকতেন শালমারা। সুন্দর ঘরটা ফুলের বসন্ত ঢেলে দিয়ে লোক দিয়ে সাজিয়েছেন মামুন। ডলি নিজে করেছেন তদারকি। সকলের আশ্চর্য বদল দেখে সালমা নোহা দুজনেই প্রসন্ন খুব। ওই দিন পুষ্পিতাকে করা অপমানগুলো এখনও সবার পরিষ্কার মনে আছে। সেদিন যে মেয়েকে একঘর লোকের সামনে চরিত্রহীন বলেছিলেন ডলি, আজ তার বিয়ের সমস্ত কাজ তিনি নিজ হাতে করছেন। নোহা এমন দৃশ্য দেখে নিজেকে সামলে রাখতে পারেনি, ফটাফট ক্যামেরা নিয়ে ছবি তুলল কিছু। অন্যদিকে মিরাজরা ঘট পাকাতে ব্যস্ত। বিস্তর পরিকল্পনা করেছে সবাই মিলে। তীব্র বাসর ঘরে ঢোকার আগে তারা পাকড়াও করবে, দরকার পড়লে টাকা আদায়ের লক্ষ্যে মিছিল নিয়ে দাঁড়াবে। গুনে গুনে কর করে নোট পকেট হতে না খসাতে পারলে বাসর টাসর বাদ। মুশফিক বলল, কত চাইলে ভালো হয় বলতো? আরমান বলল, আরে চাইবো যত খুশি, বইয়ের কাছে যাওয়ার জন্যে বিট্টু জানও দিয়ে দেবে। মিরাজ কেমন খ্যাক করে বলল, ওর জান নিয়ে কোলে বসিয়ে রাখবো? কত টাকা চাইলে ঠিকঠাক হবে ভাব। নাহিদ মাথা চুলকে বলল, আমি বলছিলাম কি এসব না করলে হয় না? বেচারা প্রথমবার বিয়ে করলো, রাত প্রায় 1টা বাজে, এখন আবার এসব। আমার টায়ার্ড লাগছে। এই তুই চুপ কর গরুটা, আর ভালো হলো না। খুব বুঝি আমরা টায়ার্ড নাকি? বল যে মেশিনে চাপ পড়েছে, ঘরে যাওয়া জরুরি। ছেলেটা দাঁত কিড়মিড় করে বলল। আবার তুই কথার মাঝে তীব্র এসে দাঁড়ালো। ওকে দেখে ব্যস্ত থামলো সবাই। কোথায় গিয়েছিলি বিট্টু? সবাই কত ফোন করলাম, কাজ ছিল একটা। তোরা এখানে কি করছিস? আরমান বলল, আমরা তো এই গল্প করছিলাম। তীব্র এসে মুশফিকের কাঁধে হাত রাখলো, পিঠ চাপড়ে বলল, বিয়েতে দেখলাম তোরা অনেক খেটেছিস, তাই তোদের বসার জন্য আমি একটা স্পেশাল ট্রিটের ব্যবস্থা করেছি। বলেই দারুণ করে হাসলো সে। আরমান বুঝে গেল, হৈ হৈ করে বলল, হবে নাকি 2 প্যাক? কাঁধ উঁচাই সে। আফকোর্স, কেন হবে না? বাকিরা উচ্ছ্বাসে ফেটে পড়লেও নাহিদ নিরস আওড়ালো, ওসব তো আমি খাই না, বন্ধুর বিয়ে উপলক্ষে একটু খেলে কিছু হবে না। চল ঘরে যাওয়ার আগে দুদান তাসও খেলে আসি। মিরাজের কণ্ঠে অবিশ্বাস, সত্যি বলছিস? তীব্র মাথা নাড়তে হইচই বাঁধিয়ে দাঁড়ালো সকলে। বিট্টু পুষ্পিতাকে ঘরে বসিয়ে রেখে ওদের সময় দিচ্ছে, এ যেন ভাবাই যায় না। বন্ধুদের এত ভালোবাসে ছেলেটা, ভাবতে ওদের চোখ আবেগে ছলছল করে উঠল। মুশফিক তো গদগদ হয়ে বলল, তুই কত ভালো রে বিট্টু। তীব্র স্বভাব সুলভ বলল, আই নো। এখন সামনে হাঁট। ওরা হেলে দুলে আগে আগে হাঁটে। তীব্র একটা ঘরের সামনে এলো। দরজা ঠেলতে মেঝের ওপর তাস সাজানো দেখে সবার চোখ চকচক করে উঠল। পাশে কাচের 2টো বড় বোতল রাখা। শুধু নাহিদ আনন্দ পেল না, এরা সবাই ব্যাচেলর, কিন্তু ওর তো একটা বউ আছে। এসব মদ টদ খেয়ে যদি টাল হয়ে যায়, নোহা তো রণচণ্ডী হয়ে গর্দন ছেদ করে ফেলবে। কিন্তু তীব্রর মুখের ওপরেও ছেলেটা মানা করতে পারছে না। ততক্ষণে মিরাজ আরবান মুশফিক ভেতরে ঢুকে গেছে। নাহিদ দুশ্চিন্তায় আস্তে ধীরে এগোনোর মাঝেই তীব্র পেছন থেকে জোরসে এক ধাক্কা মারল ওকে। অপ্রস্তুতিতে সোজা গিয়ে আরমানের গায়ে হুমড়ি খেলো ছেলেটা। বিকট চোখে ফিরতে খট করে দৌড় আটকে দিল তীব্র। ওরা চমকায়, ভরকে থাকে কিয়ৎক্ষণ, তারপর ধরফর করে দরজায় ঝুঁকে আসে। কিরে এই বিট্টু, দরজা আটকালি কেন? ওপাশ থেকে জবাব এলো, তোদের কাউকে এক ফোঁটাও বিশ্বাস করি না আমি। এত সাধের বাসন নিয়ে তো কোনো রিস্ক নেওয়া যাবে না, থাক এখানে। ভাগ্য ভালো হলে কেউ এসে খুলে দিতেও পারে। তীব্র চলে গেল। তার পায়ের শব্দ কমতে মুখ কালো হলো সবার। আরমান মাথায় হাত দিয়ে বলল, যা, এটা কি হলো? মিরাজ বলল, আমি আরও ওর ভালো মানুষই দেখে স্যান্টি হয়ে উল্টে যাচ্ছিলাম। ধুর। মুশফিক একটু নিরুদ্বেগ বলল, তবে এমনি এমনি কিন্তু আটকায়নি, আড্ডা দেওয়ার সব সরঞ্জাম রেখে গেছে। ও বাসর ঘরে লুকোচুরি খেলুক, আমরা তাস খেলি, কি আর করার। সিঙ্গেল স্যাড লাইফ। বাকিদেরও একই মত। মুশফিকের দেখা দেখি নিজেরাও এসে বসলো। নাহিদ তখনই একই রকম দাঁড়িয়ে। আরমান বলল, কি রে বেটা, আয়।
আমি না মানে? আবার মানে মানে করছে। ও বুঝেছি, সে তো এখন বিবাহিত, দরজা আটকে গেছে বলে বইয়ের জন্য ছটফটানি শুরু হয়েছে, তাই না? মুশফিক বলল, হবে না? সবে এক রাত একসাথে ঘুমালো বেচারা। একদিন বিরিয়ানি খেয়ে বাকি দিন কি সাদা ভাত ভালো লাগে? নাহিদ চসূচক শব্দ করে বলল, কী সব অশ্লীল কথা বলছিস বলতো? মিরাজ দুষ্টু হেসে বলল, তা ভাই নাহিদ, বিয়ে তো করলে, এখন মেশিন ঠিকঠাক কাজ করছে তো? নাহিদ খটমটিয়ে বলল, আবার শুরু করেছিস? গতবার তোর এই মেশিনের চক্করে নোহা আমাকে শুধু চর মারতে বাকি রেখেছিল। আমি কি তোকে বলেছিলাম ওকে গিয়ে জিজ্ঞেস করতে? তোর মাথায় ঘিলু নেই? তাতে আমার কি দোষ? নাহিদ অতিষ্ঠ শ্বাস ফেলল। আরমান গ্লাস বের করেছে, বোতল খুলে লালচে তরল ঢালতেই মুশফিক আটখানা হয়ে বলল, আহা, কতদিন পর খাবো। বিট্টু দোয়া করি ভাই, শতপুত্রের জনক হত। নাহিদ উল্টো ঘুরে দরজায় ধাক্কা দিল, যদি কেউ শুনতে পায়। মিরাজ বিরক্ত হয়ে বলল, শব্দ করছিস কেন? কেন করছি মানে? তোরা এসব ছাইপাস খেতে হলে খা, আমি ভাই বের হব। তিনজন মুখ চাওয়াচাই করল। সমস্বরে টেনে টেনে বলল, ও বের হবে? আচমকা আরমান এসে জাপটে ধরায়। নাহিদ হক চকালো খুব। ছেলেটা ওর হাত নিয়ে পিঠের সাথে ধরেছে। মিরাজ মুশফিককে বোতল নিয়ে ছুটে আসতে দেখে যা বোঝার বুঝে ফেলল নাহিদ। চোখ রাঙিয়ে বলল, না, একদম না, বারণ করছি আমি। তার নিষেধ কেউ শুনলই না। গাল চেপে ধরে ঠোঁটের ভেতর মদের বোতল ঢুকিয়ে দিল মুশফিক। মিরাজ বলল, বউকে চুমু খেতে হবে এমন কোনো কথা নেই, বোতলটাকেও চুমু খাওয়া যায়, নে নে ট্রাই কর। সবকটা জোর করে অনেকটা মদ খাওয়ালো ওকে। নাহিদ এসব আগে খায়নি। গলা অবধি যেতে মুখ কুচকে বলল, এই কি বিশ্রী, অর্ধেক বোতল শেষ, এবার ক্ষান্ত দিল ওরা। নাহিদের তখন দফা দফা দশা। জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলল, সব ঝাপসা দেখছি কেন? তখনই তার মুঠোফোন বাজে। আরমান পকেট থেকে টেনে তুলল সেটা, রিসিভ করে বলল, হ্যালো, হ্যাঁ ভাবি, আমরা এই কোণার রুমটায়, তীব্র আটকে রেখে গেছে, একটু এসে খুলে দিন না। নোহা এলো মিনিট কয়েকে, দরজা খুলে বলল, ভাইয়া আটকে গেছে কেন? মিরাজ নাক সিটকে বলল, কঞ্জুস যে, টাকা পয়সা দেবে না তাই, যাই এখন ধরে গিয়ে। কিন্তু ভাইয়া তো মাত্র রুমে ঢুকেছে, এই যা। তাহলে এখন? নোহার নজর পড়ল নাহিদের ওপর। ঘন ঘন চোখ মুখ ডলছে ছেলেটা, শক্ত পা টলছে এদিক ওদিক। বুঝতে না পেরে বলল, ও এমন করছে কেন? পরপরই মেঝেতে রাখা মদের বোতল দেখলো সে, চোখ বড় করে বলল, ও কি ড্রিঙ্ক করেছে? মিরাজ অবোধ গলায় বলল, জি। আমরা এত মানা করলাম, শুনলই না। বললাম আপনি এসব পছন্দ করেন না, তাও খেলো। নোহা দাঁত কপাটি পিষে নাহিদের সামনে গিয়ে দাঁড়ালো। অমনি একদলা উৎকো গন্ধ ছুটে এলো নাকে। ও খ্যাক করে বলল, মদ খেয়েছো কেন? নাহিদ হাসলো। শাড়ি পরা নোহাকে আগাগোড়া দেখে বলল, কি সুন্দর লাগছে তোমাকে, আসো একটা চুমো। পথিমধ্যেই ঠাস করে একটা চড় মারল নোহা। কটমটিয়ে বলল, আজ এসো ঘরে। বেরিয়ে যেতে হুহা করে হেসে উঠল সবাই। নাহিদ ঠোঁট উল্টে বলল, যা, রাগ করেছে। চুমু খেতে চাইলে রাগ করলো কেন? তারপর বন্ধুদের দিক চেয়ে বলল, আমি যাচ্ছি গাইস, রাগ ভাঙায়। যদি রাগের আগুনে ভস্ম হয়ে যায় আর না ফিরে আসি, আমাকে তোমরা প্লিজ মনে রেখো। मैं चलती हूँ, मुझे प्लीज़ दुआओं में याद रखना। নাহিদ টালমাটাল পায়ে প্রস্থান নিতে ওরা সশব্দে হাসলো এক একজন। ভদ্র ছেলেটাকে নাকানি চুবানি খাওয়াতে পারায় এই এক মহা আনন্দ। দরজায় আচমকা খট করে শব্দ হতেই মেরুদণ্ড সোজা করে বসলো পুষ্পিতা। উদ্গ্রীব চোখ জোড়া সোজাসুজি বর্তালো সেথায়। তীব্র ঢুকলো। ঝকমকে আলোতে শুভ্র চেহারায় কি আশ্চর্য সৌন্দর্য তার। তবে সেই সৌন্দর্য ছাপিয়ে গেল পুষ্পিতার অস্থির চিত্ত। হড়বড়িয়ে মুখ খুলল তরুণী, আপনি এসেছেন? কোথায় গিয়েছিলেন? আমার এত চিন্তা হচ্ছিল, ফোন ধরছিলেন না কেন? তীব্র দরজা আটকায়, এগিয়ে আসে মসমসে শব্দে, চিন্তা কিসের? তোমায় ছেড়ে আমি কোথায় যাব? তাও একবার ফোন তো ধরবেন। মৃদু হাসলো সে, কথা নেই বার্তা নেই। আচমকা শেরওয়ানিটা টান দিয়ে খুলে ছুঁড়ে মারল দূরে। পুষ্পিতা চমকে গেল। এক চোট শীতল দমকা হাওয়া এসে ছুঁয়ে দিল হাড়। শির দ্বারা বেয়ে নামা কলকলে ধারাটুকুন স্পষ্ট টের পেল সে। স্বামীর ফর্সা নগ্ন বুক হতে চট করে চোখ নামিয়ে ফেলল। নার্ভাসনেসে গলা ভিজিয়ে কপালের ঘাম মুছল পুষ্পিতা। তীব্রর কণ্ঠ ধীর, গরম লাগছে? মেয়েটা তাকালো না, মেঝেতে এলোমেলো পাতা ফেলে বলল, না মানে একটু ফ্রেশ হতাম। খুলতাম শাড়িটা। তীব্র তখনই বসলো এসে, একদম মুখের সামনে। চোখ বরাবর পুষ্পিতার শীর্ণ বুক ধক করে ওঠে। তীব্র ঠান্ডা হাতটা ধরতে কম্পিত চোখ তুলে চাইল সে, কিন্তু এইসবের সামান্য চিহ্ন
ওই পুরুষের মাঝে নেই। সে সাবলীল, স্বাভাবিক। পুষ্পিতার কুণ্ঠাকে শতধাপ বাড়িয়ে দিতে বলল, শাড়ি তোমাকে খুলতে হবে না, সেজন্য আমি আছি। পুষ্পিতার প্রাণ গলায় চলে এলো। তীব্র গাল ছুতেই ফ্যাসফেসে হলো জোরালো দম। দুর্বল পিঠ ঠেকলো খাটের সঙ্গে। তীব্র এগোয় এগোয় তার সুরাম দেহ। নিঃশ্বাসের ঘনিষ্ঠ হতে হতে বলে, সেই প্রথম দিন থেকে তোমাকে একটু ছোঁয়ার জন্য, একটু কাছে পাওয়ার জন্যে আমার ভেতরটাই যে কি সাংঘাতিক ঝড়ে নিঃশেষ হয়ে যাচ্ছিল পুষ্পিতা। তারপর ঘড়ির দিকে চাইলো সে। কথার মাঝে বাঁধ নেই, সংকোচ নেই। বলল অনর্গল, 2টো বাজে, 4:30টায় ভোর হবে। 2.5 ঘন্টা কি তোমাকে ভালোবাসতে যথেষ্ট? পুষ্পিতার কণ্ঠরোধ, কোনো কথাই ফুটছে না। লিপস্টিকে ঢাকা ঠোঁট দুটোর ভূমিকম্প দেখে তীব্রর মাথায় নেশা চড়ে বসলো। আর একটু এগোতে চাইলে খেয়াল পড়ল মেয়েটার রক্তশূন্য মুখের ওপর। ছোট্ট শরীরও কেমন থরথর করে কাঁপছে। ভুরু নাচাই সে। ভয় পাচ্ছ? পুষ্পিতা উত্তর দিতে ব্যর্থ। অনুভূতির তাণ্ডবে তার সব কিছু জট পাকিয়ে যাচ্ছে। সম্মুখের পুরুষালী উষ্টপুর ঠিক ঠোঁট অবধি আসে, থেমে যায়। সরু নাক তৈরি হয় আজগুবি সংঘর্ষের। তীব্র কানের কাছে এলো, উষ্ণ হাওয়ার ঝটকা দিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না, আই উইল বি জেন্টেল। ফজরের আজান শুরু হয়েছে। বাতাবরণে একটু একটু আলো ফোটার সংকেত। অন্ধকারে ডুবন্ত ঘরে পুষ্পিতার ছোট্ট একটু গঙ্গানিতে তৎপর তীব্র বেড সুইচ টিপল। দৃষ্টিতে তার মায়ার পাহাড়। মাথায় হাত বুলিয়ে বলল, কষ্ট হচ্ছে? পুষ্পিতা মাথা নাড়ল, বোঝালো হ্যাঁ। ব্যস্ত উঠে বসলো তীব্র। বিছানা ছেড়ে নামতে নামতে বলল, আমি ওষুধের ব্যবস্থা করছি। ফ্লোরে লুটিয়ে থাকা শেরওয়ানিটায় সে হাত দিতে যায়। পূর্বেই কবজি টেনে ধরল মেয়েটা। খুব আস্তে করে বলল, এখন যেতে হবে না, আমি ঠিক আছি। কিন্তু পুষ্পিতা বসলো আস্তে ধীরে, অনাবৃত দেহ এক টুকরো চাদরের আড়ালে। মাথা নুইয়ে বলল, এখন গেলে সবাই কি ভাববে? তীব্রর কণ্ঠ নির্বাদ, যা ভাবার ভাববে, আই ডোন্ট কেয়ার। লাগবে না বলছি তো। তাহলে শুধু একটু ওয়াশরুমে যাব। তীব্র এগিয়ে আসে, আমি নিয়ে যাচ্ছি। ও বলল, ত্রাচ আছে তো, আমি পারবো। তীব্র শুনল না। ক্ষুদ্র শরীরটা চটপট তুলে নিল 2 হাতে। ঠান্ডা পানির ঝটকা চামড়ায় পড়তেই পুষ্পিতার গা জ্বলে যায়। রিনরিনে গলার নিনাদ শুনে তীব্রর বুক মুচড়ে উঠল। মুখবিবরে বিশদ বিষণ্ণতা নিয়ে বলল, সরি। পুষ্পিতা চিবুক নামিয়ে হেসে ফেলল। একটু কপাল কুঁচকে বলল, এই বুঝি আপনার জেন্টাল হওয়ার নমুনা? তীব্র কিছু বলল না। পুষ্পিতার শোচনীয় দশায় সে স্বাভাবিক হতে পারেনি। চুপচাপ গোসল করিয়ে ফের খাটে এনে বসালো ওকে। ভেজা চুল মুছিয়ে দেওয়ার ফাঁকে তোয়ালে জড়ানো কোমরটা 2 হাতে পেঁচিয়ে ধরল পুষ্পিতা। গায়ে মাথা ঠেসে ফুপিয়ে উঠল হঠাৎ। কান্নার শব্দে হাত থেমে গেল তীব্রর। ধরফর করে মুখ তুলে পাশে বসলো সে। উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? খারাপ লাগছে? ব্যথা? পুষ্পিতা নাক টেনে মাথা নাড়ল দুপাশে। পরপরই ঝাঁপ দিল চওড়া বুকের ভেতর। 2 হাতে আষ্টে পিষ্টে ধরে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। তীব্র হাসলো, আমি জানি। পুষ্পিতা ভেজা চোখে বলল, হুম, আপনি কিচ্ছু জানেন না। সব মেয়েরা স্বপ্ন দেখে তার জীবনে একদিন রাজপুত্র আসবে ঘোড়ায় চড়ে। কুড়ের ঠক ঠক শব্দটা এসে ভিড়বে তার আঙিনায়। খসখসে হাতটা পেতে বলবে, এসো মেয়ে, তোমাকে সুখের রাজ্যে নিয়ে যায়। সেই মধুর স্বরেই মুদে আসবে মেয়েটি। নির্ভাবনায় হাত ধরবে তার। কিন্তু আমি কখনো এরকম কিছু ভাবিনি। কোনো রাজপুত্র নিয়ে স্বপ্ন দেখার সাহস আমার ছিল না। আমার মতো চালচুলনিহীন মেয়েকে কে বিয়ে করবে? কিন্তু যেদিন আপনাকে অনুভব করতে শুরু করি, সেদিন বুঝেছিলাম আমি না চাইতেও রাজপুত্র ঘোড়া নয়, জীব সমেত এসে দাঁড়িয়েছে আমার সামনে। মিষ্টির বদলে নীরের স্বরে বলেছে, ভীতু মেয়ে, গাড়িতে ওঠো। আর শেষবেলায় আমি যখন নাকচ করলাম তার সুখের রাজ্যে যেতে, সে তো রেগে মেগে মাথায় বন্দুক ধরে বোঝালো, ভালোবাসলে আমি যেতে বাধ্য। তারপর ভয়ে ভয়ে সেই হাত ধরলাম আমি। সুখের পবনে উড়ে বেড়ানো শিখলাম। হাওয়ার স্নিগ্ধতায় উপলব্ধি করলাম, দিন শেষে এই কর্কশ রাজকুমারটাকে আমার চাই। তীব্র নামের মানুষটাকে আরও তীব্রভাবে চাই। পুষ্পিতা হু হু করে কেঁদে উঠল। নাক টেনে টেনে বলল, আপনি আমায় কেন এত ভালোবাসতে গেলেন বলুন তো? তীব্র জবাব এলো সময় নিয়ে। ধীর স্থির বলল, জানি না কবে এত ভালোবেসে ফেলেছি, তাও জানি না। শুধু জানি এটাই প্রেম, এটাই ভালোবাসা। এই ভালোবাসার কাছেই তো এক জীবনে সকল মানুষ হেরে যায়।
তোমাকে প্রথম দেখে হয়তো আমার প্রেম নিয়ে অনীহা তরিটা মুগ্ধতার অর্ণবে ডুবে গেছিল ভীতু মেয়ে। ধাঁধায় দোটানায় নিজেকে এলোমেলো মনে হয়েছিল সেই প্রথমবার। তারপর কালচে ঠোঁট বাড়িয়ে কপালে চুমু খেলো সে। অমসৃণ অঞ্জলি পুটে পুষ্পিতার সুকমল অনন রেখে বলল, কবিদের মতো চোখের প্রশংসা আমাকে দিয়ে হবে না, শুধু বলতে পারি এই চোখে আছে এমন কিছু যা শেষ করে দিয়েছে আমার সব। একটু থামলো সে, বুক ভরে দম টেনে বলল, টিমটিমে এক আলোর মাঝে ভীত সন্ত্রস্ত শুভ্র সুন্দর মুখ, এক পলকের একটু দেখায় কাঁপলো আমার বুক। আরও কিছু বলতে নিলে বান সাধল পুষ্পিতা, ঠোঁটের ত্বকে নরম আঙুল চেপে বলল, তারপর মন দেওয়া নেওয়া। অসনিশ্বরে বুক ঢিপ ঢিপ। পুষ্পিতার ভুবন দোলানো অন্ধকারে আপনি সেই সন্ধ্যা প্রদীপ।